এটা আমি নিজে পছন্দ করে কিনিনি ভাবি। তাহলে কি ভাইয়া দিয়েছে? সানায়া ছোট্ট করে উত্তর দিল। অথয়ও হাসলো, বলল, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ছোট বোনকে একটা কথা জিজ্ঞেস করবে, তার জন্য অনুমতি নিচ্ছ কেন ভাবি? মন খুলে যা যা বলবে বলো। ভাইয়া, তোমার মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেছে তাই না? আমি কিছুটা ধারণা করেছি তোমাকে বাড়িতে ফিরিয়ে আনা, ভাইয়ার নরম হওয়া, সব কিছু মিলিয়ে আমি পজিটিভ কিছুর ইঙ্গিত পাচ্ছি। কি আমার ধারণা ঠিক তো? সানায়া মুচকি হাসলো, তাতে যা বোঝার অথই বুঝিয়ে নিল। মাথায় আদর্শ লোভ হাত দিয়ে বলল, সারা জীবন এই সংসারটাকে আমি আর তুমি দুবোন মিলে আগলে রাখবো। ভাইয়া যতটা কঠোরতা আমাদের দেখায়, ভাইয়া আসলে তা নয়, একদম কোমল মনের মানুষ। তুমি ভালো থাকবে। কাকিমার নেওয়া সিদ্ধান্ত ভুল নয়। কাকিমা জিতেছে তার ছেলে জেদের কাছে, তবে ভাইয়া কিন্তু হেরে গিয়েও জিতেছে। এই কথাটা ভাইয়া একদিন নিজের মুখে তোমাকে বলবে, দেখো সায়ানা, তোমাকে পেয়ে আমি জিতেছি। অথই সানায়া দুজনেই হাসলো। সন্ধ্যে 7টা বেজে গেছে। বাড়ির সবাই রেডি হয়ে বসে আছে। আরাফ আসার অপেক্ষায় সবাই। সজীব বিকেলেই নানা অজুহাত দেখিয়ে অফিস থেকে আরাফের আগে বের হয়ে গিফট কিনে বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে সবার আনাগোনা চলছে। বাড়ির দুই কর্তা মাহফুজা খান, আমায়া, অনিক, মিরাজ সবাই আছে। সালেহা নতুন শাড়ি পরেছে, সবার মনে খুশি বিরাজ করছে। সকলের মধ্যে থেকে মাহফুজা খান বললেন, আর কত সময় তোমরা সন্ধ্যার নাস্তা না করে বসে থাকবে? সালেহা, তোর কাকাদের চা দে। সালেহা চটজলদি বলে উঠল, চাচি, মুই আজকে কেন কাম করতে পারমু না? নতুন শাড়ি পরছি না, নতুন শাড়ি পইরা কোনো কাম করতে হয় না। সালেহার কথায় বাড়ির ছোটরা সবাই হেসে দিল। সজীব হাসতে হাসতে বলল, বাহ, কি লজিক তোমাদের। বাড়ি দুই গিন্নি, তারা উপরে সাজগোজে আসর জমিয়েছে আর তুমি সেজেগুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছো। গলায় জোর বাড়িয়ে অথই আর সানায়ের উদ্দেশ্যে বলল, বলছি জন্মদিনের অনুষ্ঠানটা কার? আমার ভাইয়ের তা তো মনে হচ্ছে না। সানায়া রেডি হয়ে ঘড়ির দিকে তাকালো। অনেক বেজে গিয়েছে, এখনো কেন আসছে না? সানায়া আজ অফিসে যাওয়ার সময় বলে দিয়েছিল সবকিছু ম্যানেজ করে যেন তাড়াতাড়ি ফিরে আসে, কিন্তু কে শুনে কার কথা? নিচে বাড়ির সবাই জড়ো হয়েছে তার অপেক্ষায়। উনি সঠিক সময় না এলে ছোট ভাই বোনগুলোর কাছে ছোট হয়ে যাবে সে। সকালে আমায়া, অনিক এদের উইশ করতে দেয়নি, শুধুমাত্র সন্ধেয় সবাই মিলে সারপ্রাইজ দিবে বলে। এখন কোনোভাবে এই লোক যদি রাত 12টার পর বাড়িতে ফিরে, তাহলে এতগুলো মানুষের অপেক্ষায় থাকা বৃথা যাবে। সবকিছু ভেবে সানায়ের মন খারাপ হলো। কি করবে সে এখন? ধীর পায়ে ফোন হাতে বেরিয়ে পড়লো রুম থেকে। অথয়ের ঘরে যাওয়ার আগে চোখ পড়লো নিচে সকলে বসে আড্ডা দিচ্ছে। সবাই যে কার জন্য অপেক্ষা করছে তা তার জানা। উনি সময় মতো না আসলে সবকিছুই বৃথা যাবে। মন ভার করে পা বাড়ালো অথয়ের রুমের দিকে। কিরে, তুই গলায় ওটা কি ঝুলিয়েছিস? ক্যামেরা ভাইয়া। ছবি তুলবি? অনেক ক্যামেরা এদিক ওদিক ঠিক করতে করতে বলল, হ্যাঁ ভাইয়া, ছবি তুলবো। আজ কতদিন পর আমরা পরিবারের সকলে মন খুলে একটা দিন উদযাপন করছি, তার অংশ বিশেষ স্মৃতিগুলো ফ্রেমবন্দি করব না? হ্যাঁ তাই তো। আরাফের বিয়েতে যে পরিস্থিতি হয়েছিল তাতে করে আর ছবি তোলার শখ কারোরই ছিল না। দেখ, চেষ্টা করে এবার দু একটা ছবি তুলতে পারিস নাকি? এরই মাঝে ছোঁয়া কাঁদতে কাঁদতে নিচে এলো। মেয়েকে আসতে দেখে সজীব চটজলদি সোফা ছেড়ে এগিয়ে গেল। আহা মা আমার, কি হলো? পাপা, মাম্মা আমাকে নিবিটিক দেয়নি। সজীব বুঝলো না, মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, আমি বুঝিনি মা, কি দেয়নি তোমাকে? নিবিটিক। ওটা আবার কি? আমায়া পেছন থেকে বলল, লিপস্টিক ভাইয়া, বুঝো না? এবার সজীব বুঝলো। মেয়েকে বলল, কত বড় সাহস, আমার মেয়েকে সাজগোজ করতে দেয় না। চলো আজ সবকিছু দিয়ে আমরা সাজবো, দেখি আমাদেরকে ঠেকায়। অথয় আর সানায়া নিচে এলো। সজীব উপরে যেতে গিয়েও থেমে গেল। কি ব্যাপার, আমার মেয়েকে শাস্তি দাওনি কেন? নিজে তো কেজি খানেক করে মুখে লাগিয়েছো, আমার মেয়েটা কি দোষ করলো? মেয়ের সঙ্গে কি তুমিও ছোট হয়ে বসে আছো? ওকে লিপস্টিক দিলে তা ওর ঠোঁটে থাকবে, সব যাবে পেটে। আমি জেনে শুনে কেন দিতে যাব? তাহলে মেয়েকে যখন দেওইনি, নিজে একটু কম করে মাখতে। অথই তেতে উঠল, বলল, যাও উপরে গিয়ে বাপ মেয়ে মিলে সাজো, আমি কিছুই বলবো না। মেয়ে অসুস্থ হলে সব দোষ তোমার, যাও। পাপা তলো। সজীব মেয়ের মুখের দিকে তাকালো, বলল, দেখলি না তোর মা আমাকে লাল কার্ড দেখিয়ে দিল, অসুস্থ হলে সব দোষ আমার। ছোঁয়া, আমার কাছে এসো, আমি তোমাকে সুন্দর করে চুল বেঁধে সাজিয়ে দিব, খুব সুন্দর লাগবে। লিপস্টিক দিলে যতটা ভালো লাগবে তার থেকে বেশি ভালো লাগবে তোমাকে। এসো। এরই মাঝে গাড়ির শব্দ সকলের কানে এলো। বুঝলো কে এসেছে। সানায়া মিরাজের দিকে তাকিয়ে বলল, সবকিছু রেডি তো? জি ভাবি। ওকে চলো।
ছোঁয়া বুঝতে পারলো তার ছোট বাবা এসেছে, তাকে সকলে মিলে সারপ্রাইজ দিবে এটা সে জানে। তাই আপাতত সাজগোজের বাহানা মাথা থেকে বের হয়ে গেল। আরব সরস গতিতে বাড়িতে ঢুকলো। হঠাৎ চারপাশ অন্ধকার দেখে অবাক হলো বেশ। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? গেল কোথায় সবাই? সালেহা আপাকে কয়েকবার ডাকলো, তারও কোনো সাড়া শব্দ নেই। ওপরের ঘরগুলোর আবছা আলো পড়েছে নিচে। আরাফ কাউকে না পেয়ে ওপরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আরে ভাইয়া তো ঘরে চলে যাচ্ছে। যা, তুই আগে যা। তোরাও চল আমার সঙ্গে। সানায়া বুঝলো এরা সবাই ভিতর টিম, একটাও যাবে না, তাই যা করার তাকেই করতে হবে। সানায়া মিরাজকে চোখের ইশারা করলো লাইট অন করার জন্য। সকলের উদ্দেশ্যে বলল, তোমাদের তো সাহস হচ্ছে না। মিরাজ লাইট অন করে দিচ্ছে, তোমরা একজোট হয়ে এই উপর থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাও। আশা করি এতটুকু করতে পারবে। নে, এরকম করলে হবে না। মিরাজ লাইট অন করে দে, আমরা সবাই একসঙ্গে বলি, এবং নিচে চল সবাই। মিরাজ লাইট অন করতে আরাফ হঠাৎ পা থামিয়ে দিল। আলো আলো হয়ে উঠেছে চারপাশ। হঠাৎ সকলের আগমন। একজোট হয়ে সবাই বলল, শুভ জন্মদিন ভাইয়া, শুভ জন্মদিন আরাফ, শুভ জন্মদিন ছোট বাবা। সালেহাও বলল, জন্মদিনের শুভেচ্ছা ছোট ভাইজান আপনারে। আরাফ হতভম্ব, অবাক হয়েছে বেশ। সেই কবে কত বছর আগে এভাবে সকলের থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছিল তার সঠিক তার মনে নেই। একটু বড় হওয়ার পর আমায়া, শুভ, অনিক এরা চেয়েও ভয় পেত, বকবে বলে। আর আজ বাড়ির সকলে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। আরাফ ঠিক কি বলে উঠবে কে জানে। সকলের বলা শেষ হলে সানায়া বলল, শুভ জন্মদিন এবারে ছোট কর্তা। আরাফ কিছু বলতে যাবে তার আগে সানায়া এক আঙ্গুল উঠিয়ে তাকে সতর্ক করলো, খবরদার বকাবকি করবেন না, ছোটদের খুশিটুকু সমর্থন করুন। ও তো বাবা, এত তোমায় পোতে হাতি তে তাবো, তোমাতে তো জন্মদিন বলেছি। আরাফ আদর করে ছোঁয়াকে কোলে তুলল, বলল, জন্মদিন বলেই কি কেক খাওয়া শুরু করতে হয় মা বুড়ি? হ্যাঁ তো। আরাফ সবার দিকে তাকালো, মুখে হাসি ফুটিয়ে বলল, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দিনটা এইভাবে স্পেশাল করে তোলার জন্য। আরাফের এই এক কথায় সকলে হই হই করে উঠল। সানায়াকে জাপটে ধরল আমায়া। ধন্যবাদ ছোট ভাবি, তুমি সাহস জুগিয়েছিলে বলে এত আনন্দ করতে পারছি। ইটস ওকে বেবি। আরাফের উদ্দেশ্যে বলল, আপনার সময় 5 মিনিট, ফ্রেশ হয়ে নিচে আসুন তাড়াতাড়ি, কেক কাটবো আমরা সবাই। ছোঁয়া বেশি সময় অপেক্ষা করতে পারবে না। সকলে যে যার মতো সোফায় গিয়ে বসলো। আরাফের থেকে ছোঁয়াকে কোলে নিল সানায়া, বলল, খাটের ওপর একটা প্যাকেট রাখা আছে, ওইটা পড়বেন। আরাফ কিছু বলার আগে সানায়া বলল, বিস্তারিত পরে বলবো, যান রেডি হয়ে আসুন। ওকে, একটা কথা বলি। কি? সেদিন জানতে চেয়েছিলে না শাড়িতে কেমন লাগছে, আজ বলছি অসম্ভব সুন্দর লাগছে। কথাটা বলেই আরাফ উপরে উঠে গেল। সানায়া তার যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। মিনিট 15 পরে সাদা শুভ্র রঙের ওপর নীল কালারের কারুকাজ করা একটা পাঞ্জাবি পরে নিচে এলো আরাফ। সবাই দেখলো তাকে। আমায়া চোখ ঘুরিয়ে তাকালো সানায়ার দিকে। ভাইয়া নীল রং একদম পছন্দ না, অথচ আজ তার গায়ে নীল রঙের কারুকাজ করা পাঞ্জাবি কি সুন্দর দেখতে। আমায়া জানে এটা সানায়া আরাফকে দিয়েছে, খুব সুন্দর লাগছে। সাজিব বলল, এসে পড়েছে জনগণ, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, চলুন সবাই কেকের আসরে যাওয়া যাক। 1 মিনিট ভাইয়া। সোফার এক কর্নারে বসে আছে মাহফুজা খান। সবাই জন্মদিনের শুভেচ্ছা জানালেও তার মা তাকে এখনো জানায়নি। আম্মা। মাহফুজা খান চাইলেন ছেলের দিকে। মায়ের কাছে হাঁটু গেড়ে বসলো আরাফ। তুমি কি আমার উপর এখনো রেগে আছো আম্মা? সন্তানের উপর কোনো রাগ করা যায় না, আমি অভিমান করেছি। আম্মা একটু কষ্ট করে তোমার আলমারি থেকে সোনার বালা দুটো নিয়ে আসবে। কেন? নিয়ে এসো, তারপর বলছি। বালা দিয়ে তুমি কি করবে? হ্যাঁ আম্মা, নিয়ে এসো যাও। অথই। কি কাকিমা? আমার আলমারি থেকে বালার বাক্সটা নিয়ে এসো তো, চাবি বালিশের নিচে আছে। আচ্ছা। তোমার বাবা কাকা বাড়িতে আছে, নতুন করে কি অশান্তি করতে চাইছো তুমি আরাফ? আচ্ছা আম্মা, আমাকে কি একটু ভরসা করো না? আপাতত করছি না। অভিমান কতদিন পুষে রাখবে আম্মা? এরই মাঝে অথই এলো। কাকিমা, এটা তো। হ্যাঁ। আরাফ সানায়ের উদ্দেশ্যে বলল, এদিকে এসো। সানায়া পাশে গিয়ে দাঁড়ালো। বাড়ির সবাই আপাতত নিশ্চুপ। ঘটনা কি হচ্ছে কেউ কিছুই বুঝতে না পারলেও অথই কিছুটা ধারণা করতে পারছে। আরাফ বলতে শুরু করলো, আমাদের যখন বিয়ে হয়েছিল আম্মা তোমাকে এই বালা দুটো দিতে চেয়েছিল, আমি বাধা দিয়েছিলাম। কারণটা তুমি জানো? কিছু সময় থেমে আবারও বলল, এই বালা দুটো আমার দাদির ব্যবহার করা, তার ব্যবহার করা এক একটা গহনা সে এক একজনের নাম করে মায়ের হাতে বুঝে দিয়ে গিয়েছিল যখন সে অসুস্থ শরীরে হাসপাতালে ভর্তি ছিল। বড় ভাবিকে তার ব্যবহার করা একজোড়া কানের দুল দিয়েছে।
আমার নাম করে এই একজোড়া বালা রেখেছে আমি বলতে আমার বউয়ের। এভাবে আমায়া, অনিক, মিরাজ সকলের জন্য আছে। আজ এই বালা দুটোর প্রয়োজন অনুভব করছি। আম্মা, তুমি 4 মাস আগে যে কাজটা করতে চেয়েছিলে আমি বাধা দিয়েছিলাম। আজ সে কাজটা করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি। তোমার পছন্দ করা বৌমার হাতে তুমি আমার দাদির স্মৃতি তুলে দিতে পারো। আরাফের কথায় অথই বাদে বাকি সবাই ভীষণ অবাক হলো। আরাফের পরিবর্তনে সবার চোখ একে অপরের দিকে আটকে গেল। এই ছেলে এত ভালো কি করে হলো? সবচেয়ে বেশি অবাক হলো মাহফুজা খান। আজকে এমন একটা দিনে তার ছেলে যে তাকে এত বড় একটা উপহার দিবে সেটা সে কখনোই চিন্তা করেনি। তার মনের ওপর থেকে পাথরের বোঝাটা এক নিমিষেই সরে গেল। তার ছেলে মেনে নিয়েছে সবকিছু। অতীত ভুলে নতুন করে জীবন সাজাতে চেয়েছে। এর থেকে ভালো অনুভূতি আর কি বা হতে পারে? কাকিমা, দেরি করছো কেন? তাড়াতাড়ি এই শুভ কাজটা করো। মাহফুজা খান বক্স থেকে বালা দুটো বের করে আরাফের হাতে দিল। নাও, তুমি পরিয়ে দাও, তোমার দাদির রেখে যাওয়া স্মৃতি। তুমি দাও সানায়াকে। আরাফ হাত বাড়িয়ে বালা দুটো হাতে নিল। মায়ের উদ্দেশ্যে বলল, আর কতদিন আমার উপর অভিমান করে থাকবে আম্মা? কতদিন তোমার সঙ্গে মন খুলে কথা হয় না আমার? বন্ধুর মতো আবার কবে হবে আম্মা? মাহফুজা খান আবেগময় হয়ে পড়লেন। না চাইতেও চোখে পানি এলো। ছেলেকে হাত বাড়িয়ে পাশে বসালেন। মাথায় আদর্শসুলভ হাত দিয়ে বললেন, পৃথিবীতে আমিই মনে হয় এমন একজন মা যে কিনা ছেলে ভালো থাকবে বলে যুদ্ধ করে ছেলেকে বিয়েতে রাজি করিয়েছি। একটা কথা বলি আরাফ। বলো আম্মা। মায়েরা কখনো চায় না তার সন্তান খারাপ থাকুক। আমিও কখনো চাইনি বাবা। তুই ভালো থাকবি, আমি 2 চোখ ভরে দেখবো। আমার এইটুকু চাওয়াতে কি কোনো ভুল ছিল? না আম্মা, কোনো ভুল নেই। তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো। তোমার আরাফ, তোমার ছেলে ভালো থাকবে আম্মা, অনেক ভালো থাকবে। সজীব পরিস্থিতি সামলে উঠতে বলল, কি হলো? আনন্দময় পরিবেশ এত নীরব কেন? আমরা কেক কাটবো না? কাকিমা, তুমি জিতেছো তোমার ছেলের জেদের কাছে। আরাফ, তুই হেরে বসে আছিস, এখন আয় কেক কাটতে আয়। কে বলেছে আমাদের ভাইয়া হেরে গেছে? ভাইয়াও জিতেছে। আমায়া অনেক মিরাজের দিকে তাকিয়ে বলল, কি বলিস তোরা? জিতেছে না আমাদের ভাইয়া? সবাই একজোটে মাথা দোলালো। মাহফুজা খান বললেন, সানায়াকে পরিয়ে দাও বালা দুটো। জানি না বালা দুটো ছোট হবে নাকি বড় হবে, তবে যাই হোক এগুলো ভেঙে গড়ে নতুন কিছু কখনো করা যাবে না। ছোট হলে আলমারিতে তুলে রাখবে, আর বড় হলে একটু মানিয়ে পড়বে। কেমন? হাত দাও। সানায়া হাত এগিয়ে দিল। অতিশয় যত্নে আরাফ বালা দুটো পরিয়ে দিল। না, একদম ছোটও হয়নি, বড় হয়নি, ঠিকঠাক মতো হয়েছে, মানিয়েছে বেশ তাকে। খালি হাত দুটো আজ পরিপূর্ণ হয়ে গেল। মাহফুজা খান বললেন, এভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বয়ে নিয়ে বেরিও মা। তোমার দাদি শাশুড়ির স্মৃতি আমাকে দিয়েছিল তার শাশুড়ি, সে দিয়েছিল আমাকে। অসুস্থতার সময় বলেছিল আমি যেন আমার ছেলের বউকে দিই। এবার আমি তোমাকে বলছি, ভবিষ্যতে আমার নাতি নাতনিকে দিও। মানুষ তো চিরকাল থাকবে না, তাদের ওই স্মৃতিগুলো আছে বলেই ওই জিনিসটার দিকে চোখ পড়লে তাদের কথা আমাদের মনে পড়ে। আমি স্মৃতি ধরে রাখতে ভালোবাসি আন্টি। আমি চেষ্টা করব সব সময় এগুলো যত্ন করে রাখার। আন্টি কাকে বললে তুমি? মা, বলছো না কেন? মাহফুজা খান বললেন, সময়ের সাথে সাথে সব অভ্যাস হয়ে যাবে, জোর করতে হবে না। ও লজ্জা পাচ্ছে। হয়েছে তোমাদের স্মৃতিচারণ, না মানে ছোঁয়া বায়না করছে। আসছি ভাইয়া। আরাফ যেতেই মাহফুজা খান পেছন থেকে ডেকে বললেন, আরাফ। সবাই তাকালো। শুভ জন্মদিন বাবা। আরাফ মুচকি হাসলো। মায়ের কাছে এগিয়ে এসে বলল, আমার জন্য দোয়া করবা আম্মা, আমি যেন আমার মায়ের ভালো ছেলে হতে পারি। মায়ের কাছে দোয়া চাইতে নেই, মায়েরা সব সময় দোয়া করে। এসো আম্মা, আমার সঙ্গে কেক কাটবে তুমি। বাবা কোথায়? বাবার কাকু অলরেডি লাইব্রেরি রুমে কেক নিয়ে বসে আছে, চল তুই। সর্বোপরি পারিবারিক আয়োজনে সারপ্রাইজ পর্ব শেষ হলো তাদের। অনেক গলায় ক্যামেরা ঝুলিয়ে সকলের উদ্দেশ্যে বলল, আপনারা সবাই একটু কষ্ট করে একত্রে দাঁড়ান, আমি এই সুন্দর সময়টাকে প্রেমবন্দি করে নিই। তাহলে তো তুই ছবি থেকে বাদ পড়ে যাস। তুই বাদ পড়লে পারিবারিক ছবি হবে কিভাবে? ওয়েট, আমাদের দারোয়ান সুজনকে ডাক, ও হয়তো পারবে দেখিয়ে দিলে। সালেহা আপা, আপনি গিয়ে ডেকে নিয়ে আসুন। ভাইয়া, তোমরা রেডি হয়ে দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলতে থাকি। সজীব অথই ছোঁয়া তাদের আলাদাভাবে কয়েকটা ছবি তোলা হলো। ছোট ভাইয়া, তুমি আর ভাবি এসো। আরাফ তাকালো সানায়ার দিকে। চলো। তুলতেই হবে ছবি? কেন, আমার সঙ্গে ছবি তুলতে অসুবিধা? আমি কালো বলে?